ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান, কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধের রূপ নিতে পারে। 1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে একটি F-35 ফাইটার জেট টেক অফ করে। ফাইটার জেট প্রথমেই ইসরায়েল থেকে জর্ডানে প্রবেশ করে আর কিছুটা পথ অতিক্রম করে জর্ডান দিয়ে এগিয়ে যায় পশ্চিম দিকে, কিন্তু হঠাৎই সেটা দিক বদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে। এবার সেটি সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে। আর বিকেল ঠিক 5টার সময় ওই ফাইটার জেট অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের উপরে। মুহূর্তের মধ্যেই সেই বিল্ডিং ভেঙে পড়ে আর এতে প্রায় 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জায়েদি। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় যে তারা এই আক্রমণের বদলা নেবে। তবে এবার প্রশ্ন হলো, ইরান কি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে? আর ইসরায়েল কেন অন্য দেশের মাটিতেই ইরানের উপর হামলা করেছিল? তাছাড়া ইসরায়েল ওই F-35 ফাইটার জেট আক্রমণ করার জন্য সরাসরি সিরিয়ায় প্রবেশ করতে পারত, তাহলে এটা কেন প্রথমে জর্ডানে তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল? তবে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, বহু প্রাচীনকাল থেকে এই পৃথিবীতে যত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, তারা কিন্তু কখনো কোনো দেশের রাজদূতের উপর হামলা করতো না। কারণ রাজদূতের উপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা। এমনকি বর্তমান সময়ে দাঁড়িয়েও ইউনাইটেড নেশন এই রাজদূতের উপর হামলা করাকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে ধরে। তো এখানে প্রশ্ন ওঠেই যে ইসরায়েল কেন ইরানের এই রাজদূতের উপর হামলা করেছিল? আর আশ্চর্যের বিষয় যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এখন হয়তো ভীষণ শত্রুতা, কিন্তু তাদের মধ্যে একসময় ভীষণ ভালো বন্ধুত্বও ছিল। এমনকি ইরান ইসরায়েলের অ্যাম্বাসি ছিল। তাহলে হঠাৎ কেন সেই বন্ধুত্ব শত্রুতে পরিণত হলো? তবে ইসরায়েলের এই হামলা কি কোনোভাবে নতুন যুগের সূচনা করবে? আর কিভাবে ইসরায়েলের বন্ধুত্বের সম্পর্ক শত্রুতে পরিণত হলো? তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে ইসরায়েল এবং ইরান সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন। ইসরায়েল এবং হামাস যুদ্ধে প্রায় 6 মাস হয়ে গেছে। আর এই 6 মাসে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 30,000 মানুষ মারা গেছে। এমনকি পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি আক্রমণ না করেও এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাও প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে। কারণ এই মুহূর্তে গাজায় প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে, সেখানে অবস্থা এখন ভীষণ খারাপ। কিন্তু ইসরায়েল কেন দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়? ইসরায়েলি ফাইটার জেট প্রথমে জর্ডানে প্রবেশ করেছিল, তারপর সিরিয়ায় গিয়েছিল। এর কারণ কি? এর কারণ হলো সিরিয়ায় থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-300 এবং S-400, যেটা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেস্ট ডিফেন্স এয়ার সিস্টেম। আর এর আগেও যতবার ইসরায়েল সিরিয়ার উপর অ্যাটাক করেছে তারা ঠিক এইভাবেই প্রথমে জর্ডানে আর তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল, যাতে তারা এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অ্যাভয়েড করতে পারে। তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায়ভার নেয়নি, আবার এটাও বলেনি যে তারা এই হামলা করেননি। আর এই হামলা হওয়ার পর ইরান বলেছে তারা ইসরায়েল থেকে বদলা নেবে। যদি ইতিহাসের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ইসরায়েল যে ইরানের উপর হামলা করলো এটা কিন্তু নতুন নয়। আগেও বহুবার ইসরায়েল ইরানের টপ কমান্ডার নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলেছে, অথচ সেই ঘটনাগুলো নিয়ে সারা বিশ্বে এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি যেটা এবার দেখা যাচ্ছে। তো এখানে প্রশ্ন উঠছে, এই আক্রমণটা নিয়ে ইরান কেন এত সিরিয়াস? এর কারণ হলো ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করছিল, কিন্তু ইসরায়েল এবার সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে। কিন্তু কিভাবে? এই যে কনসুলেটের উপর ইসরায়েল হামলা করেছিল সেটা সিরিয়ায় থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা হলো ইরানের টেরিটরি। আর একটু সহজভাবে বলি, আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসি মানে জানেন, যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্যান্য দেশের দূতাবাস থাকে, যেখানে রাজদূত থাকে। আর এই
অ্যাম্বাসিগুলো তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক কথাবার্তা এবং ভিসা দেওয়া এসবের কাজে। আর কনসুলেট কিন্তু এক প্রকার অ্যাম্বাসির মতোই কাজ করে, তবে এখানে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। এবার কোনো দেশে এমন থাকার মানে হলো সেটা ওই দেশের জন্য। ধরুন আমেরিকা অ্যাম্বাসি ভারত বাংলাদেশে আছে, সেই অ্যাম্বাসিটা আমেরিকার প্রপার্টি হিসেবে ধরা হবে। সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি আমেরিকার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেই না। সেখানে কোনো ক্রাইম হোক বা মিলিটারি কাজ করা হোক, যদিও অ্যাম্বাসিতে এই সমস্ত কাজগুলো করা উচিত নয়। এবার এই অ্যাম্বাসি রক্ষার দায়িত্ব কিন্তু হোস্ট কান্ট্রির, মানে যে দেশে এমনটা আছে তাদের এই অ্যাম্বাসির উপর হামলা মানে দেশের উপর হামলা করা। এবারে অ্যাম্বাসি এবং কনসুলেট দুটোতেই কিন্তু একই নিয়ম লাগু হয়। এবার ইসরায়েল যেহেতু এই কনসুলেটের উপর হামলা করেছে আর সেই হামলায় ইরানের ডিপ্লোম্যাট মারা গেছে, তাই ইরানের কাছে সরাসরি তাদের দেশের উপর হামলা করা। আর ইরানের কাছে সুযোগ যে তারা এই কারণ দেখিয়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে পারবে। সেদিন কনসুলেটে হামলায় যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং মোহাম্মদ হাদি হাজি রাহি। তাহলে এই কনসুলেটের ভিতরে মিলিটারি পার্সনরা কি করছিল? তখনই একটা সঠিক ইনফরমেশন আছে। নিউ ইয়র্ক টাইমসে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন আর্মি নিজের পরিচয় গোপন করে দাবি করেছে যে সময়ে ইসরায়েল ওই বিল্ডিং এর উপর হামলা করেছিল তখনই কনসুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্সের মেম্বাররা প্যালেস্টাইনে ইসলামিক জিহাদের মেম্বারদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে। আর এই প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের মেম্বারদের ইরান ফান্ড দিয়ে সাপোর্ট করে, অর্থাৎ যে কনসুলেটে বসে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত সেখানে বসে ইরান গাজায় চলা কোনো যুদ্ধের প্ল্যানিং করছিল। ঠিক এই কারণেই ইসরায়েল এখানে হামলা করেছে। কিন্তু আগেই বললাম ওই কনসুলেটে বসে কোনো ক্রাইম করলেও সেখানে প্রবেশের বা আক্রমণের অনুমতি কারণেই। তবে ব্রিটেনের ল ইউনিভার্সিটির প্রফেসর অরুল সারি বলছেন যেহেতু কনসুলেটটা সিরিয়ার ভিতরে, তাই এই হামলা করা বা না করা যে নিয়মগুলো আছে সেটা সিরিয়ার উপর লাগু হয়, ইসরায়েলের উপর নয়। আর এই কনসুলেট রক্ষার দায়িত্ব সিরিয়ার, তাই ইসরায়েলকে সরাসরি এই আইনের আওতায় আনা যাবে না, কারণ ইরানের কনসুলেট তাদের দেশে ছিল না, সেটা অন্য দেশে ছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হয়েছে? 1960-এর দশকে তখন কোল্ড ওয়ার চলছিল। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক ছিল তখন বন্ধুত্বপূর্ণ। কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্ট ছিল, অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলাভি, তিনিও আমেরিকার সাপোর্ট ছিলেন। আর সেই সময় দুই দেশের ভীষণ শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। ইরান এই সময় ইসরায়েলের সবচেয়ে বড় তেল রপ্তানিকারী দেশ ছিল। তখন এই দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয় তখন মোহাম্মদ রেজার ক্ষমতা চলে যায় আর ক্ষমতা চলে আসে আয়াতুল্লাহ খোমেনির কাছে। আর তখন থেকেই ইসরায়েলের সাথে ইরানের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর পিছনে আরো একটা কারণ আছে। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের সেরা। তবে শুরুর দিকে ইরানের সাপোর্ট ছিল শুধুমাত্র শিয়া মুসলিমরা। এরপর ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুমাত্র শিয়া মুসলিমদের সাপোর্টে ইরান কখনো মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না, কারণ শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেক কম। কিন্তু শিয়া ও সুন্নিদের ভিতরে যতই মতভেদ থাকুক না কেন তারা একটি বিষয়ে একমত, সেটা হলো প্যালেস্টাইন ইস্যু। তাই ইরান সরাসরি ইসরায়েলের বিপক্ষে চলে যায়। দ্বিতীয় হলো আমেরিকা, কারণ আমেরিকা এবং ব্রিটেন বহু বছর ধরে ইরানের তেলের জন্য ইরানের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল। এমনকি তারা ইরানের তেলের বেশি অংশ নিজেদের দেশে নিয়ে চলে যেত। ইরানের যে ইসলামিক রেভলিউশন হয়েছিল তার প্রধান কারণ হলো এই আমেরিকা। তারপর থেকে এটা নিয়ে ইরানের সমস্ত জনগণ আমেরিকার বিরুদ্ধে চলে যায়। আর ইসরায়েলের সাথে আমেরিকার যেহেতু ভালো সম্পর্ক ছিল, তাই ইরানের এই নতুন ইসলামিক সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পরেও গোপনে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল। এর প্রধান কারণ হলো সাদ্দাম হোসেন, কারণ সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করেছিল। আর ইসরায়েল এবং ইরানের দুজন কমন শত্রু ছিলেন এই ইরাক। ইসরায়েল এই সময়ে আনঅফিশিয়ালি ইরানকে যুদ্ধে অনেক সহায়তা করেছিল। তারা এটাও বলেছিল যে ইরাকে বর্তমানে যে আয়াতুল্লাহ খোমেনির সরকার চলছে সেটা হয়তো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। সেই সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার ইটজ্যাক রবিন, তিনি পরবর্তীকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি বলেছিলেন ইরান ইসরায়েলের ভালো বন্ধু, তাই ইরানের সাথে আমরা বন্ধুত্ব নষ্ট করতে চাই না। ইসরায়েল এবং আমেরিকা যেটা ভেবেছিল যে আয়াতুল্লাহ
আয়াতুল্লাহ খোমেনির সরকার নষ্ট হয়ে যাবে সেটা আদেও হয়নি। তারপর 1989 সালে এই দুটো দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরপর থেকে ইরান নানাভাবে ইসরায়েলের উপর টুকটাক হামলা করেছে। হিজবুল্লাহ, উইথরিবেল এদের মতো কিছু গ্রুপদের ইরান অর্থ দিত, অস্ত্রশস্ত্র দিত এবং মিসাইল দিত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। একটি তথ্য অনুযায়ী 2012 থেকে 2020 সালের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 16 বিলিয়ন খরচ করেছে ইরান। অন্যদিকে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে সময় সময় সাইবার অ্যাটাক করত, তাদের টপ কমান্ডারকে হত্যা করত। তাছাড়াও ইরান যখনই পারমাণবিক বোমা বানানোর প্রায় কাছাকাছি পৌঁছে যায় তখনই ইসরায়েল ইরানের সায়েন্টিস্টদের হত্যা করে। এটাই ছিল ইরান এবং ইসরায়েলের সম্পর্কের ইতিহাস। তবে এখানে আর একটা প্রশ্ন, ইরানের সাথে ইসরায়েলের যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? এক কথায় বলা যায় ইসরায়েলের অনেকটা লাভ হবে। এর কারণ হলো ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধে যায়, তারা যদি কৌশল করে ইরানের কিছু অংশ দখল করে নিতে পারে, সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব, কারণ আমেরিকা ইসরায়েলের পক্ষে তাদেরকে পুরোপুরি সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির সময় সমঝোতা করতে ইরানের ওই দখল করা এলাকা ছাড়তে গিয়ে তারা গাজার কিছু এলাকা দখল করে নিতে পারবে। এটা হলো ইসরায়েলের একটা মাস্টার প্ল্যান, কারণ গত 6 মাস ইসরায়েল গাজায় যে এলাকা দখল করেছে সেটা তারা খুব সহজে ছাড়বে না। তারা চেষ্টা করবে এই ঘটনাটা যাতে ইউনাইটেড নেশনে যায়। তাছাড়া নেতানিয়াহু যেভাবে ইসরায়েলের জনগণের ভিতরে উগ্র জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে, তাতে ইসরায়েলের জনগণ মানুষদের না খাইয়ে মারার কথাও বলছে। অন্যদিকে নেতানিয়াহু অতি চতুর, সে জানে এই যুদ্ধটা যদি শেষ হয়ে যায় তাহলে ইসরায়েলের জনগণের মধ্যে আবারও সেই চিন্তা জেগে উঠবে। শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান এসবের জন্য প্রশ্ন করবে, যেটা নেতানিয়াহুকে অনেক সমস্যায় ফেলবে। ফলে সে আর ক্ষমতায় থাকতে পারবে না, কারণ যুদ্ধের আগেই নেতানিয়াহুর সমর্থন অনেক কমে গিয়েছিল। যতদিন যুদ্ধ চলবে নেতানিয়াহু ততদিন ক্ষমতায় থাকতে পারবে। যেমন 7ই অক্টোবরের ঘটনায় মাত্র 1300 জন ইসরায়েলি মারা গিয়েছিল, আর তার বদলা নিতে ইসরায়েল 30,000 মানুষকে মেরে ফেলেছে। এমনকি 250 জন ইসরায়েলের সেনাও মারা গেছে। কিন্তু এর পরেও তাদের বদলা নেওয়া শেষ হয়নি, যুদ্ধ থামাচ্ছেই না। গোটা বিশ্ব চুপচাপ তামাশা দেখছে। কিন্তু ইসরায়েল এটা কি ভাবছে না যে তাদের কারণে আজ যে ছোট্ট ছোট্ট বাচ্চারা অনাথ হয়ে যাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে, না খেয়ে ক্ষুধায় দিন কাটাচ্ছে, তারা বড় হলে ইসরায়েলের প্রতি তাদের কিরকম ঘৃণা জন্ম হবে? আসলে ইসরায়েল কি চাইছে? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টসে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।